নমস্কার বন্ধুরা, আমি সুশোভনা সরকার। সামনেই আমাদের কলকাতার পৌরসভা ভোট। তো এই ভোটটা দেওয়ার আগে আমাদের সবাইকেই আরেকবার করে চিন্তা করে নিতে হবে যে আমরা কাকে ভোটটা দেব। তো ভোট দেওয়ার আগেই যখন চিন্তা করবেন যে কোন কোন দল আছে, আমি কাকে ভোট দেব। জেনারেলি আমাদের যে নামগুলো প্রথম সামনে আসে, টিএমসি, সিপিএম বা বামফ্রন্টের দলগুলো, আর বিজেপি আর কংগ্রেস। তো এর মধ্যে বিধানসভা ভোটে সময় বিজেপিকে নিয়ে মানুষের অনেক চিন্তা ছিল। ভেবেছিল যে বিজেপি বোধহয় অনেক ভালো ফল করবে, বিজেপি বোধহয় ক্ষমতায় আসবে, তাই সবাই তৃণমূল থেকে বিজেপিতে চলে গেছিল। শোভন বৈশাখী তো প্রথম থেকেই গেছিল, মুকুল গেছিল, সর্বশেষ গেছিল শুভেন্দু অধিকারী। তো একমাত্র শুভেন্দু অধিকারী জিতেছিল, তাই শুভেন্দু অধিকারী ওখানে থেকে গেছে। আর তারপর বাদবাকি যারা গিয়েছিল সবাই আস্তে আস্তে তৃণমূলে ফেরত এসেছে। তৃণমূলে আস্তে আস্তে সবাই চলে গেছে। এখন যদি বিজেপির নেতাদের কথা আপনি চিন্তা করেন, বিজেপিতে এখন কে আছে বলুন তো? চিন্তা করলে একটি নাম আসে, দিলীপ ঘোষ। আর যারা ছিল, দিলীপ ঘোষের পরেই যার নামটা আমাদের বিজেপি বলতে মনে আসে, বাবুল সুপ্রিয়, যে কিনা এত কিছু বলেছে দিদিকে। সেই বাবুল সুপ্রিয় সেও তৃণমূলে ঢুকে গেছে। তারপর যারা ছিল, শ্রাবন্তী, তনুশ্রী, এ যা ছিল, তারাও কেউ নেই আর। অনেকদিন আগেই তনুশ্রী রাজনীতি থেকে অবসর নিয়েছে। শ্রাবন্তীও কিছুদিন আগে বলেছিল আমি রাজনীতি থেকে বিরত থাকছি। আর তারপরে তো দেখতেই পেলাম তৃণমূলে, তখনই বোঝা গেছিল তৃণমূলে যোগ দেবে, তারপরে তৃণমূলে যোগ দিয়ে দিল। তো বিজেপিতে কে আছে? কেউ নেই। যদি তৃণমূল হারতো, তৃণমূলে কেউ থাকতো না, সবাই বিজেপিতে চলে যেত, এটাই স্বাভাবিক। তো আপনাদের ধরুন তৃণমূলকেই ভোট দেন বা কিংবা বিজেপিকেই ভোট দেন, তার মানে হচ্ছে আপনারা বামফ্রন্টকে পছন্দ করছেন না, বামফ্রন্টের বিরোধিতা। তৃণমূলকে ভোট দেওয়া মানে কিন্তু বিজেপিকে বিরোধিতা না, বা বিজেপিকে ভোট দেওয়া মানে তৃণমূলকে বিরোধিতা নয়। কারণ ওই তৃণমূল বা বিজেপি বা যে দলই হোক, তার তার মানে কি, দল মানে কিছু মানুষ। তো সেই মানুষগুলো তো একটা দলে নির্দিষ্ট নয়। তো আপনি এই দলটাকে নির্দিষ্ট কি করে বলেন? ওই মানুষগুলোই তো তৃণমূল থেকে একবার বিজেপি চলে যাচ্ছে, একবার বিজেপি থেকে তৃণমূল চলে যাচ্ছে। ধরুন আপনার আপনার ভোটে সে জিতলো একটা দলের হয়ে, হয়তো বিজেপির হয়ে আপনার সে দলে জিতলো, তারপর সে চলে গেল অন্য দলে। তাহলে আপনি ভোট দিলেন, ভাবলেন যে আপনি এই দলকে ভোট দিচ্ছেন, তাই জন্য ওই প্রার্থীকে ভোট দিলেন। কিন্তু ওই প্রার্থীকে আপনার পছন্দের দলে থাকলো, প্রার্থী তো অন্য দলে চলে গেল। যেমন বাবুল সুপ্রিয়কে অনেকে ভরসা করেছিল, বিজেপি দলটা মধ্যে বাবুল সুপ্রিয় একটা উল্লেখযোগ্য একজন ছিলেন, তাই জন্য সবাই ভরসা করতো। সেই বাবুল সুপ্রিয় চলে গেল। কেউ ভাবতে পেরেছে বাবুল সুপ্রিয় তৃণমূলে চলে গেল? আবার কেউ ভাবতে পেরেছে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে কোনোদিন বিজেপিতে আসতে পারে? তো ওদের এগুলো হতেই থাকে। তাই জন্য এখন আপনাদের, সেই জন্য ওদের দুটো দলকে আপনারা একটা দল ভাবেই ভাবতে পারেন, এটা দক্ষিণপন্থী দল, আর আমাদের বামপন্থী দল। তা আপনাদের দেখতে হবে যে দুটো দলের মধ্যে কোন দলকে আপনারা নেবেন। এবার দেখুন, দক্ষিণপন্থী দলের প্রার্থী হওয়ার জন্য টাকা দিতে লাগে, আর টাকা দিয়ে ওদের প্রার্থী পদ কেনা হয়। বিজেপিতেই কিছুদিন আগে খবর পাওয়া যাচ্ছিল যে নমিনেশন, শুধু নমিনেশন পাওয়ার জন্য টাকা দিয়েছিল কাউকে, তারপর নমিনেশন পায়নি বলে তার কাছে আবার টাকা পাওয়ার জন্য ছোটাছুটি করছে।
আর তৃণমূলে তো বিক্ষোভের শেষ নেই প্রার্থী পদ না পাওয়ার জন্য। তো হবে নাই বা কেন? ফিরহাদ হাকিমের মতো নেতা সেই যখন প্রার্থী পদ পায়নি তখন মমতার বাড়িতে হামলা করেছিল, দিদির বাড়িতে তখন হামলা করতে গেছিল তার দলবল নিয়ে সেই ফিরহাদ হাকিম। তো সে দলের লোকজন তো তাই হবে। তো এবার কেন প্রার্থী হতে পারলাম না বলে আমি কেন হামলা করছি? কারণ প্রার্থী হলে কিছু সেরকম বেনিফিট পাবো, সেই সব কিছু সুবিধা হবে তার জন্য যাচ্ছি। কিন্তু আমাদের দলের প্রার্থীরা তা হয় না। আমাদের দলের প্রার্থীরা ভোটের আগেও যেরকম থাকে ভোটের পরেও সেরকম থাকে, একই রকম থাকে। কারণ আমাদের দলে তো ধরুন আপনারা আমাদের ত্রিপুরা মানিক সরকার, ওনাকে দেখুন উনি কিভাবে থাকেন, বা ওনার আত্মীয় স্বজন কীভাবে থাকে, আর আমাদের দিদিকে দেখুন আর দিদির আত্মীয় স্বজনকে দেখুন কিভাবে থাকে। শুধু দিদি কেন, যে কোনো ধরুন আপনি একটা কাউন্সিলর, মানে তৃণমূল দলের একটা কাউন্সিলরকে দেখুন, তার বাড়ি কত, মানে কত বড় তার বাড়ি। মানে তৃণমূল দলের যে কোনো নেতাদেরই বাড়িগুলো দেখবেন, মানে চোখ ভাববেন যে বাপরে বাপ, মানে এ তো জমিদার বাড়ি, রাজবাড়ি। সব ওরা করে নিয়েছে, তার জন্যই ওরা প্রার্থীপদ পাওয়ার জন্য এতটা বিক্ষোভ করে। কিন্তু আমাদের দলে অনেক বড় বড় নেতাই কোনোদিনও প্রার্থীপদ পাওয়ার জন্য বিক্ষোভ করেনি। প্রার্থীপদ পাওয়ার জন্য বিক্ষোভ করে না, কারণ প্রার্থীপদ না পেলে এত ক্ষোভ কেন থাকবে? কারণ প্রার্থীপদ পেলে বোধহয় ইনকাম হবে, তাই এই জন্যই। যেমন একটা শুনছিলাম যে কাউন্সিলরে যার মাইনে 10,000 টাকা, সে কিনা 3 কোটি টাকা দামের গাড়ি কিনতে পারে। যে সামহাও 3 কোটি কত টাকা, আমার এক্স্যাক্ট মনে পড়ছে 3 কোটি আরও কত লক্ষ টাকা শুনেছিলাম। তো অত টাকা দামের গাড়ি একজন যার মাইনে 10,000 টাকা সে কিনতে পারে? 10,000 টাকা তো আপনাদের মধ্যে অনেকেরই মাইনে আছে। এই 10,000 টাকা মাইনে দিয়ে আপনারা একটা গাড়ি কেনার কথাও চিন্তা করতে পারেন না বোধহয়। যে একটা যে কোনো রেঞ্জের গাড়ি কিনতে আমাদের 10 বার ভাবতে হয় যে কী করে করবো। তো সেখানে এত দামের গাড়ি সে 10,000 টাকা মাইনে দিয়ে কী করে হচ্ছে? তার মানে সে কি ওই প্রার্থীপদটা পাওয়ার পর যদি ভোটে জিতে যায় তখন তার ইনকাম সেরকম লেভেলে হয়? তাহলে সে কি করছে? আপনাদের টাকা থেকে ইনকাম করছে, তার জন্য সে প্রার্থী হচ্ছে। তো আপনি ভোটটাকে কাকে দেবেন? যে আপনার টাকায় নিজের উন্নতি করতে চায় তাকে, না যে আপনার টাকায় আপনাদের উন্নতি দিতে চায়, আপনাদের পরিষেবা দিতে চায় তাকে? এটা বিচার করার আপনাদের দায়িত্ব। আমাদের ভোট দিলে আমাদের প্রার্থীরা নিজেরা সে টাকায় গাড়ি বাড়ি কিনবে না। ভোটের আগেও আমাদের প্রার্থীরা যেরকম থাকে ভোটের পরেও আমাদের প্রার্থীরা সেরকমই থাকে। আপনাদের টাকায় আপনাদেরই কাজ করা হয়। আপনি দেখেছেন আমরা ভোটে না জিতেও আমাদের দল অনবরত কাজ করে গেছে। লকডাউনে শ্রমজীবী ক্যান্টিন তৈরি হয়েছে। লকডাউনে মানুষের কাজকর্ম চলে গেছিলো, তারা খাবে কি, তারা কিভাবে চলবে, তাই তাদের জন্য শ্রমজীবী ক্যান্টিন তৈরি হয়েছিল। বৃদ্ধ মানুষজন যার ছেলে মেয়ে নেই বা কোনো লোক নেই, তাদেরকে কি করে দেখভাল হবে, তাদের ওষুধপত্র কি করে, তাদের অক্সিজেন সিলিন্ডার, সব কিছুর জন্য আমাদের রেড ভলেন্টিয়ার। আর এইবার পুরো ভোটে আমাদের রেড ভলেন্টিয়ারদের প্রার্থী করা হয়েছে। রেড ভলেন্টিয়াররা সব রকম কাজ করেছে। তো যারা সোজাসুজি গিয়ে কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন, তাদের দায়িত্ব দেবেন না তো কাকে দায়িত্ব দেবেন? যারা দায়িত্ব পেয়ে, আপনার টাকা থেকে দায়িত্ব পেয়ে নিজের উন্নতি করবে তাকে? আপনারা একটু ভেবে দেখবেন। আমাদের নেতৃত্বরা কোনোদিনও প্রার্থী হওয়ার জন্য আক্ষেপ করেনি। আমাদের নেতৃস্থানীয় আমাদের কমরেড বিমান বসু, কমরেড সীতারাম ইয়াচুরি, এনারা সারা জীবন পার্টি করে গেছেন, কিন্তু কোনোদিনও প্রার্থী হননি বলে কোনো আক্ষেপ করেননি। ফিরহাদ হাকিম যেরকম
দিদির বাড়িতে গিয়ে আক্রমণ করেছে, মানে এইসব নিচু কাজকর্ম আমাদের দলে হয় না, আমাদের দলে এরকম কাজকর্ম করে না। কেন করবে বলুন? আপনারা একটু চিন্তা করুন, একটা প্রার্থী না হতে পারার জন্য এতটা দুঃখ তার কেন হবে? মানুষের জন্য যদি সত্যি কাজ করতে যায় তার জন্য প্রার্থী হওয়ার প্রয়োজন পড়ে না, প্রার্থী হওয়ার বাইরেও কাজ করা যায়। যেমন আমরা ভোটে না জিতে রেড ভলেন্টিয়ার হয়ে মানুষকে সেবা দিয়েছি, তার জন্য আমাদের সেই পদে যাওয়ার প্রয়োজন পড়েনি। ইচ্ছে থাকলে মানুষের সেবা এমনিই করা যায়। এটা বোঝার দায়িত্ব আপনাদের, ভোটটা আপনাদের চিন্তা করে দেওয়া উচিত। যারা অনবরত চুরি করে গেছে, দিদি স্বীকার করেছে, যেখানে বিধানসভা ভোটের সময় দিদি নিজে বলেছে যে রাজীব বন্দ্যোপাধ্যায় কতটা চুরি করেছে দিদি সব জানতেন, তাও দিদি তাকে দলে রেখেছিলেন, তখনই দিদি তাকে বহিষ্কার করেনি। কিন্তু আমাদের দলে যদি এরকম বোঝা যায় তখনই তাকে বহিষ্কার করে দেওয়া হয়। আর এতটা দল পরিবর্তন যাচ্ছে, সে এক দল থেকে আর এক দলে যাচ্ছে, আবার আসছে, আবার এগুলো আমাদের দলে হয় না। যে দল থেকে ধরুন আপনি কাউকে ভোট দিলেন, আপনার ভোটে সে জিতলো, আপনার ভোটে সে জিতলো, জিতে সে অন্য দলে চলে গেল, তাহলে আপনি দিলেন কাকে ভোট? প্রার্থীকে না দলকে? আপনি দলটাকে ভালোবেসে তাকে ভোট দিলেন, কিন্তু সেই ভোটে প্রার্থী অন্য দলে চলে গেল, লাভটা কার হলো? একটু ভাবনা চিন্তা করবেন। আজকালকার প্রার্থীরা সকালে এক দল করছে, তার পোষালো না, বিকেলে আর এক দলে যোগ দিয়ে দিল। এই তৃণমূল আর বিজেপির প্রার্থী, আর চুরির তো শেষ নেই। ওদের মুখপাত্র কুণাল ঘোষ, তাকে তো নিশ্চয়ই আপনাদের মনে আছে, সে এখন মুখপাত্র টিএমসির। সে টিএমসির মুখপাত্র যে কুণাল ঘোষ, সে যখন নিজে ফেসেছিল সে নিজে বলেছে যে আমাকে ফাঁসানো হয়েছে, আমাকে ফাঁসানো হয়েছে, যে সারদার পুরো এ টু জেড কাণ্ডতে জড়িত আছে তৃণমূলের নেতৃত্বরা, ওরা সব জানে, এরা সব বলে দিয়েছে। তারপর বিধানসভা ভোটের সময়ই দিদি নিজে স্বীকার করেছে যে শুভেন্দু অধিকারী বুদ্ধদেবের নামে যে ব্লেমটা দেওয়া হয়েছিল, যে পুলিশকে দিয়ে পেটানো হয়েছিল, ওগুলো আসল পুলিশ না, ওগুলোকে পুলিশ সাজানো হয়েছিল। তো দিদি এগুলো জানতো, দিদির দলে এগুলো হয়, তার মানে তোমার কারণে দিদির নেতৃত্বে তো এগুলো হয়েছে, মানে সাজানো ঘটনা, সাজিয়ে করানো, এগুলো দিদি দিদি এগুলো প্রশ্রয় দিচ্ছে। তাহলে আপনি চিন্তা করুন, যে দলটায় এইরকম অবিশ্বাস, ভুয়ো, চোরে ভর্তি, আপনি কি সেই দলে আপনার কষ্টের পয়সা রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেবেন, আপনাদের সুরক্ষার দায়িত্ব দেবেন? একটু চিন্তা করুন, চিন্তা করে আপনারা ভোটটা দিন। আমাদের দলে এখন রেড ভলেন্টিয়াররা আছে, তারা অনেক বেশি উদ্যমী, তারা যে কোনো অসুবিধাতে ছুটে যায়। আমাদের শ্রমজীবী ক্যান্টিন বিপদের সময় মানুষকে দেখেছে। এখন আমাদের নতুন পরিকল্পনা হয়েছে শ্রমজীবী বাজার করার, প্রতিটা ওয়ার্ডে শ্রমজীবী ক্যান্টিন করার। তো আপনারা কাকে আনতে চান? যারা আপনাদের জন্য কাজ করতে চায়, না যারা নিজেরা বাড়ি গাড়ি করতে চায়? আপনারা এটা একটু ভেবে দেখুন। আর যদিও বা আপনারা মনে করেন তাও যে আপনি ঠিক করতে পারছেন না কি করবেন, তাহলে বলবো
তাহলে অবশ্যই ভোটটা নোটাতেই দিয়ে আসুন, কারণ না হলে সেই ভোটটা আবার লুট হয়ে যাবে। কারণ আমাদের দিদির ভাইপো তো নিজে এখন বলছেন যে যাতে বিরোধীরা ভোট দিতে বাধাপ্রাপ্ত না হয় বা বিরোধীদের কোনো বাধাপ্রাপ্ত নয় সে ব্যাপারে উনি দেখবেন। কারণ উনি নিজে জানেন যে কিভাবে ভোট লুট হয়েছে, কিভাবে উনি ভোট করাতে দেননি। তাই আপনি যদি ভোটটা নোটাতেও না দিতে যান তাহলে আপনার ভোটটা অন্য জায়গায় পড়ে যাবে। হয়তো আপনি তাকেও সমর্থন করছেন না, কিন্তু সে তো আপনার ভোটটা নিয়ে তার সমর্থনটা বাড়িয়ে নেবে। তাই নিজের অধিকারটা নিজে বজায় রাখুন, নিজের অধিকারটা কাউকে দেবেন না। আপনি নিউট্রাল যদি থাকতে চান নিউট্রালই থাকুন, কিন্তু ভোটটা দিতে যান। আপনি বাড়িতে বসে থাকবেন না, কারণ আপনি যদি বাড়িতে বসে থাকেন আপনার ভোটটা তারা নিয়ে নেবে। সবাই গিয়ে ভোটটা দিন, আর একটু চিন্তা করুন। কোনো একটা দলকে তো এই সমাজটাকে চালাতে হবে। আপনাদের জীবনযাত্রা ঠিকঠাকভাবে চালু করার জন্য তো দরকার না, রাস্তাঘাট, লাইট, জল, সব কিছু ঠিকঠাক পাওয়ার জন্য, আপনার সন্তানদের ঠিকঠাক মানুষ হওয়ার জন্য যাবতীয় জিনিসপত্র দরকার। সব কিছু যাতে স্মুথলি চলে তার জন্য তো আপনার একটা দলকে ঠিক করতে দায়িত্ব দিতেই হবে। তাই সঠিক দলটা বাছুন। যারা প্রমাণিত চোর, আপনি কি তাদের হাতেই আবার সেই আপনার সম্পত্তি রক্ষার দায়িত্ব দেবেন? আমি সম্পত্তি রাখার দায়িত্ব আমি এটাই বলছি, কারণ এগুলো তো কাউকে ভোটে জেতানো, জিতিয়ে তাকে মানে কি আলটিমেটলি আমাদের প্রত্যেকের কাছ থেকে আমরা টাকা তুলে আপনাকে দিচ্ছি, আপনি এবার এটা ঠিক করে চালান, তাই তো? তাহলে সেই দায়িত্বটা কি একজন নির্ভরযোগ্য লোকের কাছে তো দেবেন, যে আহ, যে মানুষটা মধ্যে কোনো লোভ লালসা কিছু নেই, যে নিজের জন্য নয় অন্যের টাকা নিজের জন্য খরচা করে না, যে জিনিসের টাকা তাতেই খরচা করে, আর যে নিজের ইচ্ছা মতো খরচা করে না তাকেই তো দেবেন। এখানে যেমন ধরুন দিদির ইচ্ছে হলো, দিদি কাউকে বলে দিল, কাউকে পছন্দ হলো, আচ্ছা ওকে একটা হোমগার্ডের চাকরি দিয়ে দে। দিদির ইচ্ছে হলো, দিদি তাকে মন খুশি হলো, দিদি তাকে চাকরি দিয়ে দিল। দিদির নিজের সম্পত্তি যে দিদি নিজের ইচ্ছে হলো দিয়ে দিল। সব কিছুর তো নির্দিষ্ট নিয়ম থাকবে না, সব কিছু এগুলো তো সব কিছু, এগুলো তো আপনাদের জিনিস, মানে এটা তো একটা মানে আপনাদের সবার টাকা, আমাদের সবার টাকা। এবার কাকে কি দেব? দিদির ইচ্ছে হলো এত টাকা দিয়ে কাউকে বহাল করে দিল, অথচ আপনার ঘরের ছেলে মেয়েটি চাকরি পাচ্ছে না, আপনার ঘরের ছেলে মেয়ের চাকরি দরকার, সেখানে পাচ্ছে না, কারণ দেবে কোথা থেকে? ওনার ইচ্ছা মতো উনি তো অন্য অন্য জায়গায় টাকা ঢেলে দিচ্ছে। এসএসসি করছে না, শিক্ষিকাদের ধর্নায় বসতে হচ্ছে। বামফ্রন্ট আমলে কখনো শিক্ষক শিক্ষিকাদের ধর্নায় বসতে হয়নি, প্রত্যেকটা এসএসসি টাইম মতো হয়েছে। আর এখন শিক্ষকদের ধর্নায় বসতে হচ্ছে, শিক্ষকদের বদলি করে দিচ্ছে, শিক্ষক শিক্ষিকাদের যে বদলি করে দিচ্ছে তার জন্য একজন মারাও গেল, পুতুল মণ্ডল। তো এই দুর্দশা কোনোদিন ছিল না।